যখন ফিল আপ হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু আমার আগের ডাটাগুলো মুছে যাবে, বুঝতে পারছো? তো ড্রাইভে তো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে। হ্যাঁ, তো তুমি যদি ডাউনলোড করে না রাখো, যে মনে করলে যে আমি আরেকদিন ক্লাসরুম থেকে নিয়ে নিব, হ্যাঁ, ততক্ষণে আমার তো প্রতিদিন ক্লাস জমতেছে। বুঝতে পারছি? যেমন আমার ধরো একটা ক্লাসে প্রায় 400 থেকে 450 মেগাবাইট জায়গা নেয়, বুঝতে পারছো? তো গুগল ড্রাইভে হলো 25 গিগাবাইট হলো সুযোগ। তো আমার যদি প্রতি সপ্তাহে 12টা ক্লাস থাকে, তাহলে অলমোস্ট এক সপ্তাহে আমি 6 জিবি কালেক্ট করতেছি, বুঝতে পারছো? তো এমনি কিন্তু আমার এগুলো ড্রাইভ থেকে আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, হয়তো কিছু সুযোগ দিবে। দেখলাম আজকে সকালে আমার গুগল নোটিফিকেশন পাঠাইছে যে আগামী জানুয়ারি নাগাদ আপনার এটা রিফ্রেশ হয়ে যাবে, বুঝতে পারছো? তখন কিন্তু আমার বলে লাভ হবে না এখন। যেমন আজকে একজন বলতেছে স্যার সেই জুন মাসের রেকর্ডিংটা আমার দরকার। তো স্যার আমি না তো করতে পারতেছি না, কিন্তু আমি জুন মাসের রেকর্ডিং তাকে দিব কি করে? আমার রেকর্ডিং অলরেডি, বুঝাইতে পারছি? এখন এটা আমার খুঁজে বের করতে হবে, যদি ভাগ্য গুণে আমি বের করতে পারি ডাউনলোড করে বা লিঙ্ক তাকে পাঠাইতে পারি। এর বেশি তো কিছু করার নাই স্যার, বুঝছো? আর আমি তো আর গুগলের থেকে টাকা দিয়ে ড্রাইভ কিনি নাই যে আমারটা বছরের পর বছর রাখবে ওরা। তো এই জন্য বললাম যে স্যার ইনস্ট্যান্ট কাজটা শেষ করে ফেলবা, হ্যাঁ, এটা আর রেখে দিবা। আর রেখেও যে তুমি শর্ট আউট করে নিবা যে ক্লাস নাম্বার 1 2 3 4, ঠিক আছে? তাহলে যখন তুমি অবসর থাকবা তুমি ক্লাসটা দেখতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, এটাই। আচ্ছা স্যার, আমরা আমরা সামনের দিকে আগাই। আমরা দ্বিমাত্রিক গতি করতেছিলাম স্যার। তোমরা যারা ক্যামেরা অফ করে রাখছো তাদেরকে আমি বলতেছি, সেটা হলো যে তোমরা ক্যামেরা অন করে দাও, ঠিক আছে? এটা আমাদের প্রতিষ্ঠানের নির্দেশ, এবং আমি শুরুতে এই কথাটা বলে নিচ্ছি, কারণ প্রায় টাইম প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাস ভিজিটে আসে, আইসা যদি দেখে যে আমাদের ক্লাসের মধ্যে তোমার ক্যামেরা অন নাই, তখন আসলে আমি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বো। আর আমি চাই না এটা হোক, ঠিক আছে? আর আশা করি তোমরাও চাও না যে তোমাদের স্যারকে প্রিন্সিপাল স্যারের সামনে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে, ঠিক আছে? স্যার যদি আমাকে জিজ্ঞেস করে যে আব্দুল রউফ সাহেব আপনার ক্লাসে মেয়েরা ক্যামেরা অফ কেন, আমি কিন্তু কি উত্তর দিব বলো? আমি কি বলবো? মেয়েরা আমার কথা শুনে না? আমি কি বলবো যে মেয়েরা প্রতিষ্ঠান থেকে নোটিশ দিচ্ছে, সেই নোটিশ মানতে চায় না? এই দুটোটা কথা কোনোটাই কি আমি বলতে পারবো? আমি পারবো না, ঠিক আছে? ইভেন কি আমাদের ডি সেকশনে আমি গতদিন ক্লাস দিচ্ছি, সবাই ক্যামেরা অন রাখছে, বুঝতে পারছো? স্ক্রিনে একসাথে 49 জনের ক্যামেরা দেখা যায়, সবার ক্যামেরা অন ছিল। এবং যারা ক্যামেরা অন না রাখে আমি তাদের সাথে কথাও বলি না, তারা কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে চাই না, বলে দিলাম। কারণ তুমি আমার প্রতিষ্ঠানের অবাধ্য, সুতরাং আমি তোমার সাথে বাধ্য হইতে পারবো না। ওকে স্যার, আমি কি কোনো ভুল কথা বলছি নো স্যার। সাবরিনা? কারণ প্রতিষ্ঠানের কারণেই আমি তোমাদের সাথে, আজকে প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক না থাকলে আমি তোমার সাথে থাকবো না, ঠিক না স্যার? আমাকে আমার প্রতিষ্ঠানের ডিসিপ্লিন মানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সুতরাং আমাকে আমার লাইনে থাকতে হবে। ওকে স্যার? আর ভুল হইলে তো ভুল হইবে, সেটা আমার স্যার আছে, দেখবে। স্যার আসো আমরা ক্লাস করা শুরু করব। স্যার আমাদের একটু গতি বাড়াই দিতে হবে। তবে স্যার তোমাদের একটা কথা বলি, যদি তোমাদের ধরো কোনো জায়গায় তুমি বুঝতে পারতেছো না, বা কোনো জায়গায় তোমার সমস্যা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, যে স্যার এটা আর একটু পড়ান, স্যার নিঃসংকোচে তোমরা আমাকে বলবা, বুঝতে পারছো? হ্যাঁ, কারণ আমাদের সৃজনশীল কোশ্চেন যখন তৈরি হয়, আমাদের কিন্তু পড়ানোর সাথে সাথে, থিওরি পড়ানোর সাথে সাথে টার্গেট থাকে যে আমার স্টুডেন্ট যেন সৃজনশীলটা অ্যান্সার করতে পারে। আর সৃজনশীল অ্যান্সার করার জন্য তাকে আমার সেই পরিমাণ কি বলে রসদ দিতে হবে, বুঝতে পারছো? যে জায়গাটা আমার বেশি দরকার না, আমি কিন্তু ওই জায়গাটা বেশি সময় দিব না। ক্লিয়ার আমার কথাটা? হ্যাঁ, কারণ আমার একটা অপ্রয়োজনীয় জিনিসে আমি তোমার অনেক সময় দিলাম, আর দরকারি জিনিসের সময় আমি কি করলাম, আর কোনো কথা বলি না, তখন ঝামেলা হয়ে যাবে না? এই জন্য বললাম যে যদি এর মধ্যে কোনো অংশটা তোমার মনে হয় যে একটু বোঝা দরকার, তাহলে তুমি আমার নিঃসংকোচে বলবা, ঠিক আছে? আর অনেকে মনে করে যে স্যার আপনি কি ডিপলি পড়াচ্ছেন কিনা। এখন স্যার একটা জিনিস কথা হইলো, ওই ছোটবেলা আমাদের হয়তো গোসল করতাম, কোনই শুকা থাকতো, কানে পানি লাগতো না, থুতনি শুকনা থাকতো, গোসল শেষ হয়ে যেত। স্যার এইভাবে তো গোসল হয় না। ঠিক একই রকম ভাবে স্যার পড়ানোর পরে আমি তোমাকে ক্লাস পড়াবো,
এটার ডিপলি কি আর নন ডিপলি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্লাসের থিওরিটা যেভাবে বুঝতে হয় আমি যেভাবে বুঝছি, আমি যা জানি সবই তো তোমাকে জানাবো। তো অনেকে জিজ্ঞেস করে যে স্যার আপনারা কি ডিপলি পড়ান কিনা, তো এই ডিপলি পড়ানোর মানেটা আমার একটু বোধগম্য না, যে এটা কি হিসাবে বলা হয়, বুঝতে পারছো? হ্যাঁ, তো যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় যে তুমি কনসেপ্ট ক্লিয়ার না, সেই জায়গায় তুমি আমাকে কোশ্চেন করবা, বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা কি করো যে কোশ্চেন করো না, ক্যামেরা অফ করে চুপ করে বসে থাকো, কোনো কথা বলো না, তখন সেই ক্ষেত্রে তো স্যার আমাদের কিছু করার থাকে না, বুঝতে পারছো? কারণ আমি যতটুকু জানি আমি তো তোমাকে ততটুকুই শিখাবো, নাকি? না অর্ধেক শিখাবো, ক্লাসের ছবি আঁকা সমীকরণ লিখে দিলাম, এই নাও ক্লাস শেষ, এইরকম তো হয় না, ঠিক কিনা? কালকে একটা গল্প শুনাইছিলাম মেয়েদেরকে, যে আমার জানা সবচেয়ে ছোট গল্প, বুঝছো? সেটা হলো, এক দেশে ছিল এক গরু, আমার গল্প শুরু। এক দেশে ছিল এক গাধা, আমার গল্প আধা, মানে গল্পের অর্ধেক শেষ স্যার, বুঝতে পারছো? এক দেশে ছিল এক মেষ, আমার গল্প শেষ। একদম 3 লাইনে পুরো গল্প বলে ফেলছি, গল্পের শুরুও করছি, শেষও করছি, আর মাঝখানে অর্ধেক প্রমাণও করছি। তো এইটারে বলে ফাঁকিবাজি পড়া, বুঝতে পারছো? হ্যাঁ, এইটারে বলে ফাঁকিবাজি গল্প। তবে না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবা। স্যার আমরা প্রাস পড়বো, এখন প্রাস পড়তে গেলে আমাদের সবার জানতে হবে যে প্রাস জিনিসটা কি। স্যার আমার মনে হয় তোমরা সবাই, যে কেউ না কেউ তো, সবাই তো কোনো না কোনো স্কুল থেকে পাশ করছে, নাকি? এটা তো অস্বীকার করবে না। হ্যাঁ, সবাই স্কুল থেকে পাশ করছে না? শুধু কাজী নজরুল ইসলাম এখানে থাকলে বলতাম যে নজরুল ইসলাম তোমার তো চুল আমার মেয়েদের মতো বড়, কিন্তু তুমি তো স্কুলে যাও না। হ্যাঁ, এছাড়া তো সবার ক্ষেত্রেই স্কুল পাশ করে আসছে। এখন স্যার স্কুলে অবশ্যই তোমাদের স্কুলে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে প্রতি বছর। আচ্ছা, সেখানে কি একটা ক্রীড়া অংশ দেখছিলাম, বর্ষা নিক্ষেপ? এই যে আমার লাঠিটার মতো দেখতে, এই যে এরকম ধরে এরকম ছুঁড়ে মারে আকাশের দিকে, খেয়াল করছো? ইভেন কি অলিম্পিকে বা বিভিন্ন স্পোর্টস ইভেন্টে এই খেলাটা দেখবা। আরেকটা খেলা আছে যে বড় একটা গোল ভারী বল নেয়, এটাকে এরকম ধরে এরকম ছুঁড়া মারে, দেখছো কেউ তোমরা কখনো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার দেখছি। এই খেলা দুইটা যদি দেখতে পারো তাহলে তুমি এই খেলাগুলো সম্পর্কে একটু আইডিয়া করো, যে এই খেলাগুলো আসলে কি হয়েছে। আসলে কি হয়েছে, বলটাকে ধরা তির্যক ভাবে, মানে ভূমির সাথে, এটা যদি আমার ভূমি হয়ে থাকে, এটা যদি উলম্ব হয়ে থাকে, তাহলে ভূমির সাথে এরকম কোণ তৈরি করে বলটাকে ছুঁড়ে মারা হয়েছে, তাই না স্যার? হ্যাঁ, এবং বলটাকে যখন ছুঁড়ে মারা হয়েছে ধরো এরকম বিরাট বেগে ছুঁড়ে মারার পরে দেখা গেছে যে বলটা এইভাবে যে এইখানে পতিত হয়েছে, তাই না স্যার? জি স্যার। যেই বস্তুটাকে, যাকেই তুমি এভাবে ছুঁড়ে মারতে পারবা, আমি কি বলছি, যাকে তুমি এভাবে ছুঁড়ে মারতে পারবা সেই হলো প্রাস। তুমি যাকে ছুঁড়ে মারতে পারো, তুমি যদি ধরো বর্ষা পাও না, যে আমার মার্কার পাইছো, মার্কার ঢিল মারছো, এইটা প্রাস। ক্রিকেট খেলার সময় দেখো না, ওই যে বাউন্ডারি লাইন থেকে বল ধরে ধরে এই যে স্টেমে মারার জন্য ছুঁড়ে মারে, তো ওইটা কি সোজা মারে না আকাশের দিকে মারে, যে এরকম ট্রাভেল করে যায় স্টেমে পড়ে, তাই না? আচ্ছা, ফুটবলে গোল দেওয়ার জন্য কিক করতে দেখছো না, ফ্রি কিক, তারপরে কর্নার কিক করে না, তখন কি করে, এক কর্নার থেকে উপরের দিকে মারে, বলটা এরকম যে গোলের মধ্যে ঢুকে, ঠিক কিনা স্যার? জি আচ্ছা, স্যার। আর কি বলবো, এখন যেমন ধরো আমি আর কি করতে পারি, আমি তোমাদের তো অনেক সময় ওই যে ক্লাসে পড়ানোর সময় অনেক স্যার আছে না, চক দিয়ে লেখে, এরকম চক দিয়ে লেখা, এই মেয়েরা বুঝেছো বলে এই চকটারে এরকম ছুঁড়ে মারে না। হ্যাঁ, শোনো, যদি এটা অনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষেপ করে তাইলে এটা প্রাস। কি বলছি স্যার? যখনই কোনো কিছু এরকম অনুভূমিকের সাথে তির্যক ভাবে ছুঁড়া মারা হয় তখনই এটা প্লাস। অনেক সময় বলে না আমাদের স্যাররা রাগে তোর একবার ছুঁড়া ফেলাই দিব ক্লাস থেকে, বের করে দেব। আর আপনি আমারে তির্যক ভাবে, অনুভূমিকের সাথে তির্যক ভাবে ছুঁড়ে মারেন, তাইলে স্যার আমি প্লাস হয়ে যাব। সহজ উত্তর। দেখবা স্যারের রাগ কমে যাবে,
স্যার করবে আরে এটা তো পড়াশোনা কিছু করছে, না হলে এটা বুঝলো কেমনে? আচ্ছা, স্যাররা কখনোই রাগ স্যার হয় একটা না। কিছু বলবেন মা? স্যার অনুভূমিক ভাবে ছুঁড়ে ফেলার জন্য কি বস্তুটাকে প্রাস বলবো? ওই ছুঁড়ে মারার প্রক্রিয়াটাকে? স্যার, যাকে ছুঁড়া মারা হয় সে হইলো প্রাস। মানে বস্তুটা আমাকে ছুঁড়ে মারলে আমি মালা তো হয়ে যাবে প্রাস। যদি হ্যাঁ, ধরো তোমারে ছুঁড়া মাইরে দেয়, বুঝছি। তোমারে ছুঁড়ে ফেলা এটা প্রাস। ধরো জাহাজ দিয়ে যাইতেছে, আমার ভালো লাগলো না, তোমার জাহাজ থেকে ধরে আকাশে ছুঁড়ে মারলাম, একটু পরে তুমি পানিতে পড়ছো, তোমার নাম বদলায় এখন হয়ে গেল কি? হ্যাঁ, তোমার নাম প্রাস। এখন একদম সানজিদা ছিল, প্রাস। এখন প্রাস সানজিদা হয়ে যাবে, ঠিক আছে? আজকে থেকে তোমার নাম হয়েছে প্রাস সানজিদা। সে যাকে ছুঁড়া মারবা, যা পাও, ঠিক আছে? মাঝে মধ্যে দেখো না তোমার বাসায় যে ছোট ভাইরা খেলতেছে, আড়ি পাতি খেলনা গাড়ি ছুঁড়া মারে, যেইটা ছুঁড়া মারবা এটাই প্রাস। ওকে, এখন তাহলে আমাদের প্রাস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে না, ঠিক আছে? এখন প্রাসের একটা ডেফিনেশন আমাদের লেখা উচিত, যেই ডেফিনেশনটা আমাকে পারে পরীক্ষার হলে 1 নম্বর এনে দিতে। লেখো, কোন একটি বস্তুকে, কোন একটি বস্তুকে অনুভূমিকের সাথে লিখতে পারছো? তির্যক ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে, তির্যক ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। প্রাস শব্দটা কিন্তু ইংরেজি, হ্যাঁ, এটার একটা ইংরেজি নাম আছে প্রজেক্টাইল, PRO, প্রো, JEC TILE, প্রজেক্টাইল। ঠিক আছে, লিখতে পারছো? জি জি স্যার। স্যার। Yes, sir. এবার কি তোমাকে উদাহরণস্বরূপ জিজ্ঞেস করে যে এই প্লাস্টার ইয়ে কি, যদি জিজ্ঞেস করে যে সে কোন দিকে যাবে, কি এগুলি হ্যান্ড দেন, তুমি বলতে পারবা। তোমার কোনো উদাহরণ জিজ্ঞেস করলে বলবা এদিকে আসেন, আপনি এদিকে আসেন, চলেন একটু সামনে যাই, মাঠে যাই, যাই তারা দুইটা ছুঁড়া মারবা, এই যে ভাই আপনি প্লাস হয়ে গেছেন। ঠিক আছে, একদম পুরা কি বলে এটা, সন্ত্রাসী সংজ্ঞা। আসো স্যার, তুলতে পারছো সবাই? আচ্ছা, জি স্যার। এখন আমরা একটু ক্লাসটা বুঝতে চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গাটা আমি একটু জায়গা খালি করে নিলাম। আমার এই দিকটা হলো অনুভূমিক তল, ঠিক আছে স্যার? আর এই দিকটা হলো উলম্ব তল। ওকে, তো অনুভূমিক তলকে আমি এক্স দ্বারা আর উলম্ব দিকটাকে আমি ওয়াই দ্বারা প্রকাশ করি, তাহলে এইটা হলো আমার মূল বিন্দু। ওকে, তাহলে আমার যে বিন্দু থেকে আমি নিক্ষেপ করছি, আমি তো বস্তুটাকে আমার মূল বিন্দু থেকে নিক্ষেপ করতেছি, তাহলে এই মূল বিন্দুর স্থানাঙ্ক হবে কত? এক্স এর মানও 0 হবে, ওয়াই এর মানও 0 হবে, তাই না স্যার? মূল বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা, এই প্লাসটাকে আমি কি করছি, অনুভূমিকের সাথে থিতা কোণে ভি নট বেগে শূন্যে নিক্ষেপ করছি। ক্লিয়ার স্যার? আচ্ছা, যখন এরকম নিক্ষেপ করলাম, তাহলে বলো তো দেখি, নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ ভি এক্স নট সমান কত হবে? ভি নট কস থিটা। আগে আমরা পড়ছি ভেক্টর চ্যাপ্টারে, উলম্ব উপাংশ ভি ওয়াই নট, ভি নট সাইন থিটা। পারছো স্যার লিখতে? এটা নিক্ষেপণ বেগের, অর্থাৎ এই যে ভি নট বেগে নিক্ষেপ করতেছি, সেই ভি নট বেগটার অনুভূমিক এবং উলম্ব উপাংশ। ওকে স্যার, এবার আসো, ধরো সে টি সময় পরে, কত সময় পরে? ছোট হাতে টি সময় পরে সে কোথায় যায় পৌঁছাইলো? এই পি বিন্দুতে পৌঁছাইলো। পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। ওকে স্যার,
এখন জি টি স্যার। সময় পরে যখন পি বিন্দুতে পৌঁছাইছে, তাহলে পি বিন্দুতে কি তার একটা বেগ আছে না? Yes, হ্যাঁ, sir. তাহলে টি সময় পরে পি বিন্দুতে যে বেগ আছে, সেই বেগেরও তো স্যার দুইটা উপাংশ থাকবে, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ, ঠিক কিনা? জি, তাহলে sir. আমরা এখানে একটা উপাংশ পাবো। দেখো স্যার, প্রাসটাকে নিক্ষেপ করছো কি অনুভূমিক দিকে না উলম্ব দিকে? উলম্ব দিকে। উলম্ব দিকে নিক্ষেপ করছো। যদি উলম্ব দিকে নিক্ষেপ করো, তাহলে প্রাসের ত্বরণের অনুভূমিক উপাংশ এ এক্স সমান 0। সে কি অনুভূমিক ভূমির দিকে গেছে না উল্টো দিকে গেছে, নিচের দিকে গেছে না উপরের দিকে গেছে? যেহেতু সে উপরের দিকে গেছে, তাই তার ত্বরণ হবে কি মাইনাস জি। ঠিক আছে? আচ্ছা, এবার সামনের দিকে আসো। টি সময় পরে পি এক্স ওয়াই। স্যার মাইনাস জিটা কিভাবে হলো আমি বুঝিনি। তার তুমি যদি মানে জি পজিটিভ কখন, যখন পৃথিবীর কেন্দ্রের দিকে যায়, কিন্তু তাকে নিক্ষেপ করছো কি উপরের দিকে না আকাশের দিকে না? জি স্যার। মানে পৃথিবীর কেন্দ্রের জি বিপরীতে। এর বিপরীতে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ জি এর বিপরীতে তাকে নিক্ষেপ করছে, এই জন্য ত্বরণ হিসাবে কাজ করছে মাইনাস জি। টি সময় পরে পি এত বিন্দুতে পৌঁছায়, তখন বেগের অনুভূমিক উপাংশ, তাহলে স্যার টি সময় পরে বেগের অনুভূমিক উপাংশ কি হবে? ভি এক্স সমান কত? ভি নট কস থিটা। আমরা আরেকটু সুন্দর করে বলি, টি সময় পরে একটা বেগ হবে, তাই না স্যার? সেটা স্যার বলি শেষ বেগ। স্যার স্যার বলো। প্রাসের ত্বরণের অনুভূমিক উপাংশ ax = 0 হলো কেন? তোমাকে আমি অনেকবার বলতেছি, সেই কথাটা তুমি খেয়াল করো নাই, যে আমি যে কোনো বস্তুকে যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয়, তার মানে তাকে আমি অনুভূমিক দিকে নিক্ষেপ করি নাই, ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করছি। তো যাকে ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করবো বা ওয়াই অক্ষের দিকে নিক্ষেপ করব, সে কি করে তার এক্স থাকবে বলো? তাকে তো আমি অনুভূমিক দিকে নিক্ষেপ করি নাই। আমি যদি অনুভূমিক দিকে, আমি ধরো এইভাবে নিক্ষেপ করতাম, বা আমি ওই যে নিউটনের সূত্রের মতো একটা ফ্লোরের মধ্যে তার ধাক্কা দিয়ে দিতাম, তাহলে আমি বলতাম যে অনুভূমিক দিকে তার ত্বরণ আছে এ এক্স, যেটার মান 0। আমি কি বুঝাইতে পারছি তোমারে? জি স্যার। গুড। এবার আসো সামনের দিকে। ধরো আমার এখান থেকে যাত্রা করছে শূন্য সময়, আর এখানে যে টি সময় পরে শেষ বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে মনে আছে কেউ কিছু লেখো না, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এই ধরনের কোন সূত্র পড়ছিলে তোমরা? তাহলে এইটার আদলে শেষ বেগের অনুভূমিক উপাংশ কি হবে? ভি এক্স ইকুয়াল টু কত হবে? ভি নট এর বদলে আসবে কোনটা? ভি এক্স নট, তাই না স্যার? তার মানে ভি নট কস থিটা প্লাস এর বদলে আসবে কি এ এক্স আর টি তো টি, তাই না স্যার? এ এক্স এর মান 0। জি, sir. তাহলে আমি সরাসরি এই এ এক্স এর বদলে আমি এখানে ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা লিখতে পারি না? পারি। এবার দেখো ভি ওয়াই সম্পর্কে আমি কি লিখতে পারি? ভি ওয়াই সম্পর্কে লিখবো হলো ভি ওয়াই সমান কত? ভি নট মানে কত? ভি ওয়াই নট, তাই না? তাহলে ভি ওয়াই নট সমান কত? ভি নট সাইন থিটা প্লাস এ ওয়াই টি, তাই না স্যার? আর এ ওয়াই এর মান কি মাইনাস জি। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাবে স্যার? মাইনাস জিটি লেখা যায়? জি, sir. আচ্ছা স্যার, এবার আসো, তাহলে এইটুকু তুমি বুঝতে পারবা। এখন তুমি দেখো স্যার, Sir, বলো। Vx equal v naught cos theta পরে gt টা লিখলাম না কেন?
মামনি তুমি দেখো cos থিটার পরে ছিল হলো প্লাস axt, ax এর মান তো 0, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে 0 ইনটু t কত 0 হয়ে যায় না? আচ্ছা দেখো p বিন্দুর স্থানাঙ্ক কত xy, xy হওয়ার মানে কি স্যার? এই p বিন্দুটা এইখান থেকে x পরিমাণ ডানে সরছে, অর্থাৎ p বিন্দুর স্থানাঙ্ক x, স্থানাঙ্ক এই কথার মানে কি p বিন্দুটা y অক্ষ থেকে x দূরত্বে আছে, তাই না স্যার? এবং y স্থানাঙ্ক হওয়ার মানে কি x অক্ষ থেকে y দূরত্বে আছে, তাই না স্যার? যদি সেটা জি হয়ে স্যার। থাকে, জি স্যার। যেহেতু তার x অক্ষ বরাবর বা অনুভূমিক দিকে ত্বরণ নাই, তাহলে অনুভূমিক দিকে যে কোনো সরণ কি জন্য হবে? সমবেগের কারণে হবে। কারো যদি ত্বরণ না থাকে তাহলে সরণ হয় কি কারণে? সমবেগের কারণে, ঠিক কিনা? জি তাহলে স্যার। এখানে x equal to v not cos theta into t, ঠিক না স্যার? স্যার আরেকবার একটু বলবেন? স্যার এই যে নিক্ষেপণ বেগ v নট আছে না, তার এই দিকে উপাংশ কত ছিল v নট cos theta, আর এই দিকে উপাংশ কত ছিল v নট sin theta, ঠিক কিনা? জি স্যার। স্যার সে যে x দূরত্বটা অতিক্রম করছে, অনুভূমিক দিকে তার কোনো ত্বরণ আছে? নাই। যদি ত্বরণ নাই, কিন্তু স্যার দেখো অনুভূমিক দিকে সে সরে গেছে না, কেন সরছে? তাহলে এই যে সরাটা সরলো, এটার মান কি করে বের করবা? যদি ত্বরণ ছাড়া কারো গতি হয় বা কেউ দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই দূরত্বটা কিসের জন্য অতিক্রম করে? সমবেগের কারণে। আর সমবেগে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু vt সূত্র ব্যবহার করো, তাহলে s তো s এর বদলে হয়েছে x, আর v এর বদলে এই যে অনুভূমিক দিকে বেগের যে উপাংশটা কাজ করছে v নট cos থিটা সেটা, আর সময়টি, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা t একটা বের করে নিতে পারি, x বাই v নট cos থিটা। দেখো তো স্যার এটা বের করা যায়? পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো উলম্ব দিকে কি তার ত্বরণ ছিল? হ্যাঁ, এই দিকে তার ত্বরণ ছিল না? জি স্যার। জি স্যার ছিল। জি স্যার মাইনাস এই দিকে উলম্ব দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? y পরিমাণ Y। দূরত্ব অতিক্রম করছে। জি স্যার। যদি সে উলম্ব দিকে y পরিমাণ দূরত্ব অতিক্রম করে, স্যার কেউ কিছু লেখো না, এই ধরনের সমীকরণ করছো না? জি স্যার। এই জি স্যার। সমীকরণটা কিসের সমীকরণ ছিল? ত্বরণের কারণে যদি বস্তুর সরণ ঘটে সেটা নির্ণয় সমীকরণ। জি স্যার। তাহলে এইটার আদলে উলম্ব দিকে সরণ কত ছিল? y। v নট বলতে কি বুঝবো এখানে? নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ, তার মানে এখানে কত হবে? v নট sin থিটা। দেখো নিক্ষেপণ বেগের উলম্ব দিকে উপাংশ কত? দেখুন এই যে উলম্ব নট sin উপাংশ লিখে রাখছি না স্যার আমরা? জি স্যার। বুঝতে পারছি? আমি ইচ্ছে করলে টেনে টেনে বড় করতে পারি, বুঝতে পারছো? হ্যাঁ, একটা লাইনে 3 বার 4 বার বিভিন্ন ভাবে বড় করতে পারি। এখন বড় করলে লাভ কি হবে? লাভ হবে আমার 1 ঘন্টা ক্লাসের মধ্যে 40 মিনিট ক্লাসে একটা প্রমাণ দিয়েই একটা ক্লাস শেষ করতে পারি। বুঝাইতে পারছি? জি হ্যাঁ, স্যার। এইটাই। এখন তোমরা যদি চাও যে স্যার আপনি অমনে পড়ান যে একটা দিয়েই সারাদিন পার করেন, আমি পার করতে পারি, বুঝতে পারছো? আমি সেই কাজটা করতে চাচ্ছি না, কারণ আমার সামনে যারা বসা আছে সবাই বাংলাদেশের খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে? অনেক কিছুই তারা আগের থেকে পড়ছে এবং অনেকে পড়ে রাখছে, বুঝতে পারছো? আর যেটা বুঝবে না সেটা তো প্রশ্ন করতেছি আমাকে। তার আসো এই টি এর মান, এই যে এখানে টি এর মান পাইছো না, এটাকে এখানে বসায় দেওয়া যায় না? যায়? জি স্যার। জি স্যার। এই হলো হাফ, আর এর বদলে কি হবে? এর বদলে মাইনাস জি, জি। এর বদলে এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা বসাই দিতে পারি। জি ফাইনালি স্যার। আমি ইকুয়েশন পাই y ইকুয়াল টু x tan থিটা মাইনাস জি 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার।
এই সমীকরণটা স্যার লিখতে পারছো সবাই? স্যার এই সমীকরণটা খুব ভালো করে হাইলাইট করে রাখো, কারণ এই সমীকরণটা তোমার খুবই দরকার পড়বে। এটা খুবই দরকারি একটা সমীকরণ, বুঝতে পারছো? আচ্ছা স্যার বলো মা। বোর্ডের লেখাগুলো স্পষ্ট না। স্যার স্পষ্ট তোমার কাছে না? আচ্ছা দেখা সাদিয়া 4102 তুমি কি পরিষ্কার দেখতেছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা 4316 রাফসান পরিষ্কার দেখতেছো? তাইলে মনে হচ্ছে মারিয়া তুমি একটু রিফ্রেশ দাও তোমার স্যার, এখন ঠিক ল্যাপটপে। হ্যাঁ এখন এটা হয় এখন ঠিক যদি আছে স্যার। আচ্ছা মা, এটা হইতে পারে অনেকক্ষণ নেট চালাইলে, তুমি তো সকাল থেকে চালাচ্ছ যেমন, আবার লাইনেরও কানেকশনের সমস্যা হতে পারে স্যার, জানাইও আমাকে। হ্যাঁ তবে যদি দেখো একা তোমার হচ্ছে তাহলে তুমি রিফ্রেশ দিবা, আর যদি সবার মিলে হয় তার মানে হলো আমার সমস্যা, বুঝতে পারছি? তখন আমি রিফ্রেশ দিব। ওকে মা? আচ্ছা তাহলে এই সমীকরণটা স্যার আমি বক্স করছি কেন জানো? এই সমীকরণটা দিয়ে এই চ্যাপ্টারের যা অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্ক এই সমীকরণ দিয়ে তোমাদের করতে হবে, বুঝতে পারছো? তো এই সমীকরণটা ছোটস্থ রাখবা। এখন আমাদের যে কাজটা হয়েছে স্যার, আমরা আমরা কি করি, এই যে জায়গাটা আছে না স্যার, স্যার এই যে ধরি b equal to tan theta, c equal to g by 2 v naught square cos square theta, ঠিক আছে স্যার? এই দুইটা টার্ম যদি আমরা ধরতে পারি তাহলে তাহলে আমরা দেখি যে y equal to কত আসে, bx minus c x square, বুঝতে পারছো? জি স্যার। y equal to কত পাইছি, bx minus cx square, ঠিক আছে? জি স্যার। এই যে এই সমীকরণটা তোমরা এখানে লিখবা, তোমরা জ্যামিতিতে যে এটা শিখতে পারবা, মানে ম্যাথমেটিক্স এর জ্যামিতিতে যে এটা শিখতে পারবা যে এই সমীকরণটা হইছে প্যারাবোলার সমীকরণ। কি বলছি? এই সমীকরণটি হচ্ছে প্যারাবোলার সমীকরণ। ইহা প্যারাবোলার। স্যার ইন্টিগ্রেশনে না স্যার, যেমন তোমাদের বলি সরল রেখার সমীকরণ পড়ছো না, y equal to mx, জি জি স্যার। স্যার। জি স্যার। প্যারাবোলা, এই যে এই গঠন যা তারে বলে প্যারাবোলা, ঠিক আছে? অধিবৃত্ত, ইহা প্যারাবোলা সমীকরণ। তাই বলা যায় প্রাসের গতিপথ প্যারাবোলিক, ঠিক আছে স্যার? এটা অবজেক্টিভে আসে এই লাইনটা, যে the trajectory of a path is parabola, বুঝতে পারছো? ইংরেজিতে আসে শব্দটা the trajectory অর্থাৎ গতিপথ of a path is parabolic। ওকে স্যার, তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। প্যারাবোলিকটা দ্বারা কি বোঝাচ্ছে? প্যারাবোলিক দিয়ে বুঝাচ্ছে যে তার গতিপথটা এরকম হবে, বুঝতে পারছি? অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকার। স্যার তাই পরে কি লিখছেন একটু বলে ভালো হতো। কোনটা মা? ইহা প্যারাবোলার সমীকরণ, তাই বলা যায় প্রাসের গতিপথ প্যারাবোলিক। এই সমীকরণটা কিন্তু খুব দরকারি, খেয়াল রাখো। স্যার বলো। স্যার এটা পরাবৃত্ত না? হ্যাঁ, আমরা ইংরেজি শব্দটাই ব্যবহার করি স্যার, প্যারাবোলা। এটা নিয়ে কিছু প্রথম দিকে যখন আমরা তোমাদের মতো পড়তাম
তখন এটাকে বলা হতো যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, আর ইংরেজি নাম বলা হতো প্যারাবোলা। এখন টিচারদের মধ্যে কন্ট্রাডিকশন লেগে যেত যে আসলে প্যারাবোলা কোনটা, আসলে অধিবৃত্ত কোনটা, বুঝতে পারছো? এই নিয়ে ইয়া লাগতো। তো এই জন্য আমরা আর বাংলাটার মধ্যে আমি যাই না, মানে আমি ব্যক্তিগত বাংলায় যাই না, এটা প্যারাবোলা না অধিবৃত্ত এদিকে যাবই না। আমার সোজা সাপটা কথা হলো প্রাসের গতিপথ হয়েছে প্যারাবোলিক। বুঝতে পারছি? ইংরেজি শব্দ থাকবো আমি। ওকে স্যার, এই প্রাস সম্পর্কে জানলাম। এখন ধরো এই পি বিন্দুটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা, এটাই হলো তার কি ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইট হতে এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে স্যার? আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় লাগছে কত? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় লাগছে ধরো T1, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, বিচরণকাল ধরো T। বিচরণকাল কি? যত সময় প্রাসটা শূন্যে ভাসমান থাকবে। কি বলছি? প্রাসটা যতটুকু সময় শূন্যে ভাসমান থাকবে সেটা হলো তার বিচরণকাল, ঠিক আছে স্যার? এখন আসো, এই যে প্রাসটা, তোমার একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো স্যার এই প্রাসটাকে যখন আপনি উপরের দিকে নিক্ষেপ করছেন, হ্যাঁ, সে যখন উপরের দিকে উঠে গেছে, সে তো অভিকর্ষের বিরুদ্ধে উঠছে, তাই না? অভিকর্ষের প্রভাবের বিপরীতে গেছে। তাহলে স্যার প্রতি মুহূর্তে তার বেগ অভিকর্ষ ত্বরণের সমান কমতেছে। যদি প্রতি মুহূর্তে তার বেগ অভিকর্ষ ত্বরণের সমান কমতে থাকে, তাহলে স্যার এক পর্যায়ে গেলে তো, সর্বোচ্চ উচ্চতায় গেলে তো তার বেগ শূন্য হয়ে যাবে। কিন্তু স্যার সর্বোচ্চ উচ্চতায় যায় যদি তার বেগ শূন্য হয়ে যায়, এখানে তার বেগ শূন্য, তাহলে তো স্যার সে এখান থেকে সরাসরি নিচে পড়ার কথা ছিল, কিন্তু সে এরপরে এদিকে গেল কি করে? বুঝাইতে পারছি? প্রশ্নটা খেয়াল করছো? রাফসান কই? রাফসান স্যার প্রশ্নটা খেয়াল করছো আমার? জি স্যার। মানে কথাটা হলো যে একটা বস্তু যদি উপরের দিকে উঠতে থাকে, সর্বোচ্চ উচ্চতা উঠলে তো তার বেগ শূন্য। তাহলে যেমন এই যে আমি যাচ্ছি, ধরো আমার বিমান নিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমার তো আবার বাসায় একটা বিমান আছে, বুঝছো? হ্যাঁ, আমি যে যখন ভালো লাগে না বিমানটা বের করে চালাই, ঠিক আছে? আবার হেলিকপ্টারও আছে দুইটা, বুঝছো? তো হেলিকপ্টার গুলো অবশ্য আমার ছেলে চালায়, আমি বিমানটা চালাই, বুঝতে পারছো? হ্যাঁ, এটা বড় না, বিমানটা এইটুক ছোট, এইটুক বড় আর কি। তো এইটাও একটা বিমান আছে, আমি মাঝে মধ্যে চালাই। হ্যাঁ, তো এটা খুব মজাই লাগে, ঠিক আছে? কারণ নিজস্ব একটা বিমান থাকা যেন তেন কথা না। তার ছেলের আবার দুটো হেলিকপ্টার কিনে দিয়েছি, সে চালায় হেলিকপ্টার গুলো। হ্যাঁ, তো ধরো আমি আমার বিমান নিয়ে বেরোইছি, এখন ধরো কই যাব, এই তো সুমাইয়া আছে 4706। এখন সুমাইয়াদের বাসায় বিকালবেলা চায়ের দেওয়া, তা আমি দ্রুততম সময় যেতে হবে, তা আমি কি করলাম, আমার বিমান নিয়ে রওনা দিলাম। সো আমার বিমান উঠছে, কিন্তু ওই যে বাসায় ছিল ভুলবশত তেল ঢুকাইতে ভুলে গেছি, তেল নাই, পানি নাই, বিমানের গতি নাই। এবার বিমান কি হয়, ঠাস করে নিচে পড়বে না? তাহলে আমাদের কথাই চিন্তা করো, তাকে আমি নিক্ষেপ করছিলাম, প্রতি মুহূর্তে নেগেটিভ জি এর কারণে তার গতি কমতে কমতে শূন্য হয়ে গেছে। তো যখন সে এখানে শূন্য হয়েছে তখন কি হবে? চা আর ওই বাসায় যে খেতে হবে না, চা এখানেই খাও, ঠিক কিনা? ঠাস করে নিচে পড়বে। কিন্তু বাবারে বাবা, প্রাস তো নিচে পড়লো না, সে বেটা আবার গিয়ে সামনে যেয়ে পড়লো। প্রশ্নটা হচ্ছে সে সামনে কিভাবে গেল? বলো, কেউ কি বুঝতে পারছো প্রশ্নটা? আচ্ছা, তো অনেক জি স্যার। মাথা ঘুরাইতেছে। আচ্ছা, যারা যারা মাথা নাড়াচ্ছ তাদের মধ্যে থেকে যে কোনো একজন বলো কিভাবে সে সামনের দিকে গেল? বেকারতার কারণে। সবাই এই ভুলটাই করে। এই তো চোখ ডলতে ডলতে 4523। সুমা নাম নাকি? সুমা, চোখ ডলতে জি স্যার। বলো সুমা, শুনছো যখন এতক্ষণ? এই প্রাসটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠাবে তখন তো হিসাবে তার বেগ শূন্য হয়ে যাবে, তাহলে সে নিচে না পড়ে সামনে যাচ্ছে কেন? তাহলে কোনো জায়গায় না কোনো জায়গায় একটা গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা কি? স্যার তাড়াতাড়ি করো, 11টা 36 বাজে স্যার, আমার আবার স্যার শেষ হয়ে যাবে। হ্যাঁ বলো।
ভি নট কস থিটার গতি জড়তার কারণে। সাবাস সাবাস, ও ফাঁদে পাড়া দেয় নাই। ঠিক আছে স্যার, আমি বলছি যে সর্বোচ্চ উচ্চতা উঠলে তার বেগ শূন্য হয়ে যাবে, কিন্তু স্যার কোন বেগ শূন্য হবে? স্যার তার নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশ শূন্য হবে, কিন্তু অনুভূমিক উপাংশ তো শূন্য হবে না, কারণ অনুভূমিক উপাংশের সাথে কোনো ত্বরণ বা জি কাজ করতেছে না। তাহলে অনুভূমিক উপাংশটা রয়ে যাবে, এবং সেই অনুভূমিক উপাংশটা তাকে সামনের দিকে নিয়ে আসবে, এবং অনুভূমিক উপাংশের দিকে সে কারণে সামনে যাবে, আর জি এর কারণে সে আস্তে আস্তে নিচে নামতে থাকবে। বুঝতে পারছো? একজন সামনে নিবে আর আরেকজন নিচে নিবে, ফলাফল সেইখানে এসে পতিত হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। এটা কে? আমার এই জি স্যার। নাম কি? 4702 বর্ণা। গুড, থ্যাংক স্যার ইউ। বর্ণালী। বর্ণালী, সাবাস, সুন্দর নাম, থ্যাংক ইউ। সবচেয়ে ভালো লাগছে তুমি উত্তর দিতে পারছো। একটা জিনিস কি জানো, ক্লাসে যদি পার্টিসিপেশন পাওয়া যায় না, হ্যাঁ, তাহলে ক্লাসটা ভালো লাগে। ক্লাসে যখন স্টুডেন্টরা সবাই মিলে ধরো, তো আমার মনে হয় কি যে আমিও তোমাদের মতো হয়ে গেছি, এবং ধর তোমরা আমরা দুজনে মিলে পার্টিসিপেশনের সাহায্যে ক্লাসটা করাই, যে দুজনই ক্লাসে অংশগ্রহণ করতেছি, তখন দেখা যায় উৎসাহটা বেড়ে যায়, এবং নিজের থেকে মনে হয় যে আমি আরো ভালো প্রিপারেশন নিয়ে আসি। আর যারা পার্টিসিপেট করে তাদের ক্ষেত্রে বলতে হয় কি যে তারা তখন আর অ্যাবসেন্ট থাকে না ক্লাসে। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে আমার আজকের ক্লাসে আমি দেখতেছি 19 জন অ্যাবসেন্ট আছে, ঠিক আছে, 81 জন প্রেজেন্ট দেখাচ্ছে। তার মানে ওই যে আলিবাবা এবং 40 চোর দলে কয়জন চোর ছিল জানো? গল্প পড়ছো না? আলিবাবা ও 40 চোর। 3 জন স্যার। হ্যাঁ, কয়জন বলো তো জাহিন? 3 জন। আলিবাবা ও 40 চোর এই গ্রুপে কয়জন চোর? স্যার 40। 40 জন। আর চোরের সর্দার যে আলিবাবা সে কি? স্যার 41 জন। স্যার 41 জন। তাহলে বুঝতে পারছো? তাহলে 41 জন। তো উপস্থিতি দেখাচ্ছে আমার 81 জন, তাহলে উপস্থিত কয়জন? 80 জন। 80 জন। জন। ওকে, আসো। মনে রাখবা সর্দার যে আছে সর্দারও তো একই, ঠিক কি না? আলিবাবার দলে 40 চোর থাকলে কি আলিবাবা কি নিজে কি পরেশগার কেউ না? তাহলে আসো স্যার, এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় উচ্চতায় পৌঁছার সময় এই T1 আমি বের করতে চাই, ঠিক আছে স্যার? হ্যাঁ, শোনো, আমরা এর আগেও কিন্তু এই কাজ করছি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য, মনে আছে? তাহলে আসো, তোমরা কি এই ধরনের কোন সমীকরণ পড়ছো? সর্বোচ্চ উচ্চতার বেগ কি হবে? 0। তাহলে এই বি এর মান দিব 0, বি নট কি হবে? ঠিক কি না? আর এ কি হবে? -জি, কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে হলে তারা উলম্ব দিকে যেতে হবে, আর উলম্ব দিকে ত্বরণ কত? -জি, ঠিক কি না? জি স্যার। GT1 সমান কত? V0 sin থিটা, তাহলে T1 হলো V0 sin থিটা বাই G। পারছো? জি স্যার। শাবাশ। তাহলে এটা হয়ে গেল, লিখতে পারছো? উপরের লাইনটা লেখার দরকার নাই, জি স্যার পারছি। এটাই লিখবা কিন্তু। আমি তোমার টেকনিকটা দেখাই দিলাম, কার থেকে সূত্রটা বের করে আনছি। বুঝতে পারছো? আসো, এবার লেখো সর্বোচ্চ উচ্চতা। এই ধরনের কোন সূত্র পড়ছো স্যার তোমরা? যদি এটা জি স্যার। জি স্যার। V0 এর বদলে কি হবে? V0 স্কয়ার sin স্কয়ার থিটা -2GH, ঠিক না?
তাহলে বসায় দাও। পারছো? জি স্যার। তাহলে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ বের হয়ে গেল। জি স্যার। আচ্ছা, এবার লেখো বিচরণ কাল। এগুলি স্যার ওই যে পুরাতন নিয়মই করতে পারবা। বিচরণ কাল বের করার সময় আমরা কি করি মনে আছে? যে যে সময় পরে বস্তুটা ভূমিতে আবার ফেরত আসবে, তাই না? একটা বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলে যে সময় পরে সে আবার ভূমিতে নিক্ষেপ ফিরে আসে তাকে বলে তার বিচরণ কাল। অর্থাৎ বিচরণ কাল শেষে তার ওয়াই অক্ষের দিকে উচ্চতা কত হবে? 0 জিরো। তাহলে স্যার এটা বের করার জন্য আমরা সমীকরণ স্যার s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার এই সূত্র যদি পড়ি 0 ইকুয়াল টু ভি নট সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার লেখা যায় স্যার? জি স্যার। জি স্যার জি। স্যার লেখা যায়? জি স্যার। তাহলে কি সুন্দরভাবে বিচরণ কাল বের হয়ে গেল, বুঝতে পারছো? ওকে স্যার, আজকে যা পড়াইছি তোমরা কি বুঝতে পারছো? জাহিন, জি স্যার। তারপরে কি জানি বর্ণালী কই? বর্ণালী, বর্ণালী বুঝতে পারছো মা? জি স্যার। গুড। তারপরে এই যে 705 সামজিৎ, ইয়েস স্যার বুঝতে পারছি আবার 116 স্যার পড়া বুঝতে পারছো? আতিয়া তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি বুঝতে পারছো? Good. সাবরিনা কোন প্রশ্ন আছে? 115 সাবরিনা। নো স্যার। ওকে, তাহলে স্যার আমাদের সময় শেষ ক্লাসে। আমরা এবার তোমাদের ছুটি দিয়ে দিব, কারণ হলো কিছুক্ষণ রেস্ট নিয়ে তোমাকে আবার পরের ক্লাসটা ধরতে হবে, তাই না স্যার?